Hi, my name is Sureni Fotedar, and today I'm coming to you from Insight Media's digital studio, where I'm going to present you ground reportage from the riot that took place in Murshidabad, West Bengal. 26 अप्रैल 2025 को गुजरात के सूरत और अहमदाबाद से गुजरात पुलिस ने इलीगल बांग्लादेशी जो कि 400 से अधिक थे उनके अगेंस्ट एक्शन लिया। पर क्या आप जानते हैं इन 400 इलीगल बांग्लादेशियों में कॉमन क्या था? इन सब के आधार कार्ड जो फेक आधार कार्ड थे उन पे एड्रेस था मुर्शिदाबाद, वेस्ट बंगाल। बांग्लादेश बॉर्डर से सटा हुआ मुर्शिदाबाद आज इंडिया में इलीगल तरीके से आने वाले बांग्लादेशियों के लिए एक हेडक्वार्टर्स बन चुका है। और वक्फ बिल के खिलाफ यहाँ जो वायलेंस हुई उससे मुर्शिदाबाद के हिंदुओं को अपने ही देश में रेफ्यूजीज की तरह रहना पड़ा। बच्चे, बूढ़े, औरतें, जानवर, घर, इस वायलेंस ने कुछ भी नहीं बख्शा। মন্দিরটার সামনে কি হয়েছে, এখানে থুতু ফেলানো হয়েছে, পেচ্ছাপ করেছে, আর ওখানে আমার দেওরকে এনে ছজন মিলে চেড়ে নিয়ে এসে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আর বলছে শালা আল্লাহ বল, শালা বিসমিল্লাহ বল, শালা। এটা পুরো পরিকল্পিতভাবে করেছে। শনিবার রাত্রে সলিতলা মসজিদ থেকে খবর দিচ্ছে মাইকে যে ফজরের নামাজ পড়ে লাও দিয়ে যে যেখানেই থাকো সব মাঠে বেরিয়ে যাও অস্ত্র শস্ত্র নিয়ে, সেটাও বলেছে সলিতলা মসজিদ থেকে। ওখানে দুটা বাপ বেটা দু পাঁজরে দাঁড়িয়ে আছে, তখন ওখান থেকে ওরা টেনে নিয়ে যায় ওই যে নিচে যে নর্দমায় যে ওর বাবাকে কেটেছে আর আমার ছেলেকে কাটাছে, আমরার গাছ আছে তার নিচে ওখানে। মমতার অর্ডার ও তো বলছে কি এখানে কিছুই হয়নি, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন, বলছে কিছুই হয়নি মুর্শিদাবাদে। 22 अप्रैल को हमारी टीम पहुंची वेस्ट बंगाल के मुर्शिदाबाद और आप सबके सामने हम वही ग्राउंड रिपोर्ट आज लाए हैं जो हमने देखा, जाना और समझा आप सबको बताने के लिए। कोलकाता से मुर्शिदाबाद कुछ लगभग 216 किलोमीटर का रास्ता है जो NH12 से होकर जाता है और इसी NH12 पे पहली घटना घटी थी वायलेंस की। 7 अप्रैल को भीड़ इतनी बेकाबू हो गई और गुस्से में आकर उन्होंने एक गाड़ी को आग लगा दिया। मुर्शिदाबाद के 4 गांव धुलिया, सुती, शमशेरगंज और जाफराबाद में सबसे ज्यादा खतरनाक प्रोटेस्ट हुए। जाफराबाद में हम मिले पारुल दास जी से। व्हाट्सएप पे एक वीडियो काफी वायरल हो रहा था। पूछताछ करने पे पता चला कि वो पारुल दास जी के बेटे का है। जोश में होश खो बैठे दंगाइयों ने पारुल दास जी के घर का दरवाजा 4 बार तोड़ने की कोशिश करी और जैसे ही सफलता प्राप्त हुई उन्होंने उनके बेटे और पति को घसीट के बाहर निकाला और उनको उनके घर के बाहर मार दिया। সেই দিন যে কি হলো, এই যে আগে ওই দোকানটা ভাঙচুর হলো, পাঁজরা আছে ওর সব লুট করে নিয়ে চলে গেল। তারপরে চলে যাক হইচই করে আবার ওদিকে চলে গেল। তারপরে পরে এলো এসে আমাদের এই যে রান্নাঘরে সব টেলটুল ভাঙলে, সব ইট পাথর ছুড়লে, তারপরে ওপরও ছাদে ফেললে, সব কাঁচ টাঁচ বোতল টুতুল সব ছুঁড়ে ফেলেছে। তারপরে যে যা এখান থেকে সব ওই যে ওই বেড়ার ওই পার থেকে সব ইট পাথর ছাড়ছে, দুয়ারে মেচ্ছে ভাড়া বাড়ি একবারে ওখান থেকে। তারপরে 3 বেরের বেলায় আরও কুড়োল শাবল যত থাকে সব নিয়ে এলো, অস্ত্র দিয়ে সব মেচ্ছে কাটছে, মানে কাঠের দরজা তো ভাঙে না, তো কুড়োল দিয়ে শাবল দিয়ে সব একবারে মেচ্ছে বাড়ি। তারপরে তখন ওই কাঠগালা তখন খসে গেল, তখন আর থামতে পারে না। ওখানে দুটা বাপ বেটা দু পাঁজরে দাঁড়িয়ে আছে, তখন ওখান থেকে ওরা টেনে নিয়ে যায় ওই যে নিচে যে নর্দমায় যে ওর বাবাকে কেটেছে আর আমার ছেলেকে কাটাছে, আমরার গাছ আছে তার নিচে ওখানে। আমি বাড়িতে ছিলাম, আমি বাড়ি থেকে যাইনি। বৌমারা ছিল না, বৌমারা সরে গেছিল, ওরা সরে গেছিল সব। আমি ছিলাম, এই বাড়ির একটা মেয়ে ছিল আর একটা ছোট বোটা ছিল না, কিচ্ছু নয়। তবে তো পেছনকার কাজটা হতো কি না, পেছনে যে পরে যে 3 ধাপের বেলায় কাটলে এই কাজটা হতো না, না কিচ্ছু না। 4 ঘন্টা পর হ্যাঁ কেটা ছিঁড়া ফেলে ওরা চলে গেল। 4 ঘন্টা পরে আছে, আমরা কাদা রান্ধা করছি, আর কোনো 4 ঘন্টার পর এলো পুলিশ।
তো অন্যান্য কোনো রাজনৈতিক দল, শাসক দল বলুন বা অন্য কোনো দল, তাদের থেকে কোনো রকম কোনো সাহায্য পেয়েছেন? কোনো না, কিছু নাই। তো এখন কি মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটাকে আবার ঘটতে পারে? মানে আপনি সুরক্ষিত এখানে? কি করে বলবো, আবার ওই যে পুলিশ চলে গেলে হবে কি হবে সেটাকে আমরা বলতে পারছি। আমরা তো আতঙ্কে আছি এখন। এখন বিএসএ ক্যাম্প চাইছে কি সে থাকার লেগে, আর যারা ধরেছে তাদের দোষীদের আমরা শাস্তি চাইছি। যারা করেছে তাদেরকে আপনারা চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? আর যে টিভিতে দেখতে পাচ্ছি তখন বুঝতে পারছি কি এটা এই পাড়ার ওটা ওই পাড়ার। আর কাউকে কাটতে ছাড়তে দেখিনি, মানে মুখে ছাকনা লাগাচ্ছে, আমরা ভিতরে বাইরে তো আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কে কেটে ছিঁড়া ফেলেছে এটাও দেখিনি। ওই যে টিভিতে দেখতে পাচ্ছি তখন বলছি হ্যাঁ এই পাড়ার আছে ওই পাড়ার আছে, বুঝতে পারছি তখন। আপনারা এখন বাড়ির সবাইকে বাড়িতেই থাকতে পারছেন? না না, থাকতে পারি না এখন। বাড়ির দরজা নেই, কিছু নেই। ওই পাশের বাড়িতে থাকি, আমার ভাসুর বেটার বাড়িতে। ওই বাড়িতে থাকি না এখন। বিএসএ থাকছে, বিএসএরা ঘুরছে, ওরা সব দিচ্ছে, রান দিচ্ছে বিএসএরা। আপনাদের উপর আক্রমণটা কেন হলো বলে মনে হলো? কী করে বলবো, আমাদের তো কারোর সাথে শত্রুতা ছিল না। তারাই সব এসেছে, বাড়ি ঘর যায়, খায় দায়, বাইরে তো অন্য লোকের সাথে যায়, আমাদের নাই বাড়ি না আসে। কে কাকে আমাদের শত্রুতা কাউরে ছিল না, শত্রুতা ছিল না কাউরে সাথে। भीड़ इतनी बेकाबू हो गई थी कि जो रास्ता आसानी से 8 मिनट में गाड़ी से कवर हो सकता है, उसी रास्ते को कवर करने में पुलिस को उस दिन शमशेरगंज थाने से जाफराबाद 4 घंटे लगे और उनके बेटे और उनके पति की लाश वहीं उनके घर के बाहर पड़ी रही। 4 people have been arrested for the murder of Harigobindo Das and his son Chandan Das. हैरानी की बात यह है कि जावेद शमीम, जो एडिशनल डायरेक्टर ऑफ पुलिस है, उन्होंने बताया कि रामनवमी और हनुमान जयंती के दिन भी उनसे भीड़ काबू नहीं हो रही थी। दंगाइयों को कंट्रोल करना उनके लिए इम्पॉसिबल हो गया था। तो वफ प्रोटेस्ट के वक्त उन्होंने पहले से ही क्यों नहीं एडिशनल रिसोर्सेज रेडी रखे? क्यों उन्होंने सेफ्टी मेजर्स का ध्यान नहीं रखा? 12 अप्रैल को कोलकाता हाई कोर्ट ने सेंटर को आदेश दिया सेंट्रल आर्म्ड पुलिस फोर्सेस को डिप्लॉय करने का, और सेंटर ने वेस्ट बंगाल के मुर्शिदाबाद में 17 कंपनीज ऑफ सेंट्रल आर्म्ड फोर्सेस डिप्लॉय करी। इन्वेस्टिगेशन में ये भी पता लगा कि ये सब कुछ एक प्री प्लान्ड टूल किट से हो रहा था। टूल किट को साधारण भाषा में कहें तो एक कोऑर्डिनेटेड टेरर प्लान भी कह सकते हैं। व्हाट्सएप, टेलीग्राम, सिग्नल जैसे ऐप से एक मैसेज फैलाया जा रहा था कि कैसे, कहां और कब दंगा होगा, दंगाइयों को कहां पत्थर, हथियार और क्रूड बॉम्ब्स मिलेंगे। यही टूल किट का इस्तेमाल पहले भी वेस्ट बंगाल में CAA और NRC के प्रोटेस्ट के वक्त किया गया था। तब भी दंगाइयों ने वायलेंस किया, राइट हुए, पर उनके खिलाफ आज तक कोई भी स्टेप नहीं लिया गया। नेक्स्ट इंटरव्यू से हमें ये पता लगा कि कैसे तृणमूल कांग्रेस, जो कि ममता बनर्जी की पार्टी है, पार लालपुर हाई स्कूल से, जो कि एक रेफ्यूजी कैंप बना हुआ है, वहां से रेफ्यूजीज को भगा रही थी। जिस फैमिली को हमने इंटरव्यू किया, उन्होंने बताया कि ना सिर्फ पार्टी बल्कि पुलिस, प्रशासन और ब्लॉक डेवलपमेंट ऑफिस भी इसमें मिले हुए हैं। इसी इंटरव्यू से पता चला कि कैसे TMC के अमीरुल इस्लाम, जो कि एक MLA है शमशेरगंज से, उन्होंने इस रायट में पूरी सहायता की। হ্যাঁ, তারপরে এটা কাউন্সিলর করেছে। হ্যাঁ, কাউন্সিলর তো ছিল। কাউন্সিলর যদি ইচ্ছা করতো সবই থামতে পারবে। আমিরুল এসছে, আমিরুল ওরা তো সবই জানে, না জানলে ওরা এলো আর ওরা আমাদের থেকে এদিকে গেছে আর ফের এদিকে থেকে গেল। ওর সঙ্গে যারা ছিল তারাও এসে ফের ভাঙচুর করছে, লুটপাট করছে। তুই জানবে না কেমন করে? ওর গা আলোচনা না হওয়া আছে কি? যে যদি কাউন্সিলর না জানতো, কাউন্সিলর গ্রামের লোক কেমন করে এসে ভাঙচুর করলো? যেখানে মেহবুব আলম আছে তো ওর গ্রামের লোক কেমন করে এসে ভাঙচুর করছে আমাদের গ্রাম? ও তো আমাদের কাউন্সিলর আছে, ও থামতে পারবে না? ওর গ্রামের লোক যদি ওর ওয়ার্ডের লোক নিয়ে খারো হয়, তাহলে কে কোন ওয়ার্ডের লোক এসে ঢুকতে পারবে? আউট লোক ঢুকতে পারবে? আর অন্য জায়গাতে
ঝামেলা হয়েছে তো থামতে পেরেছে, বম পিস্তুল নিয়ে লড়াই করতে পেরেছে, কেন ওর ওয়ার্ডের লোককে ক্ষতি করছে তো ওকে থামতে হবে না? ও তো গ্রামের লোকে এসে আসতে পারতো, কে আমার গ্রামে ওয়ার্ডে আমার ঢুকবে না, আমাদের ঝুট ঝামেলা নেই কিছু। তো ওই আটকিয়ে তো রেখেছি ওই মেহবুব আলম। যা বল যা বল। না একদিন এসেছিল তো সব কাউন্সিলরই বলছে জান কি জুগলি এসে আমাকে পালিয়ে টানছে, আমি কেমন করে আমরা বাঁচাবো? বলছে আমাকে হসপিটালে ভর্তি রেখেছে। দিয়ারে ছিলাম এই 7 দিন 8 দিন অবধি 9 দিন অবধি ছিলাম, সবাই মন্ত্রী জানতে পেরেছে, মমতা কি জানতে পাইনি? মমতা জানতে পাইনি? মমতা না জানার আমার ভান এলাকার করছে। লোক, আমার এই পশ্চিমবাংলার লোক এক জায়গা থেকে এক জায়গাতে যে আছে সবাই আসতে পেরেছে, ও কি সময় পাইনি? আপনারা কি এখানেই ছিলেন মানে ওই যে না পারবাল্লালপুর ছিলাম, পারবাল্লালপুর হাই স্কুলে। আপনারা ছেড়ে চলে গেছেন? হ্যাঁ ছেড়ে চলে গেছি। আমরা ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ পরশু দিন এসছি, রাত্রে পরশু দিন রাত্রে এসছি। নিজে থেকেই এসেছেন? নিজে থেকে আসেনি, নিজে থেকে পুলিশরা ভেঙে দিয়েছে। মমতার পুলিশ ফৌজে ভিডিও এদিককার আমিরুল টামরুল যত আছে সবাই চাপ দিয়েছে ওখানে। আর সব হচ্ছে অ্যাসিড দিয়ে অজ্ঞান করে দেবো। জোর করে আমরাকে পাঠাইছে, আমাদেরকে জোর করে পাঠাইছে। আমরা আসবো না, আমরা এটাও কথা বলছি কি মঙ্গলবারে আমরা বৈকালে চলে যাব, সবাই নিজের ইচ্ছাই যাব, তাও শুনলো না, জোর মুস্তি আমরাকে পাঠাইলো। এই কেস করবে, এইটা করবে, ওটা করবে, ওটা করবে, তোমরা এখান থেকে যাও, এখান থেকে আমরা আর রাখতে পারছি না, এরকম করে নানা রকমের কথা বলে তখন ওখান থেকে হাঁকালছে। তো আপনারা বলেননি যে ওখানে মানে এখানে আসলে ওই তো ক্যাম্পের কথা বলছে কি মুখ জায়গায় ক্যাম্প করা আছে, তো ওখানে কেমন করে যে থাকবে, যেখানে মুসলমানের এলাকা সেখানে ক্যাম্পে যে কেমন করে থাকবে হিন্দুরা? যদি অত্রি বুঝতো তাহলে তো ঝামেলা হতো না, তাহলে ঝামেলাই হতো না। সাহস করে কেমন করে ওখানে যে থাকা যায় মুসলমানের গ্রামে ওর দুয়ারে? এখানে একটা ক্যাম্প দিয়ে থাকতে হতো। ওই বাচ্চাগুলো কোথায় ছিল তখন? সব বাড়িতেই ছিল, বাড়িতেই ছিল, এখানেই ছিল আশেপাশে? হ্যাঁ তো সব বাড়িতেই। আমাদের বাড়িতে যখন আগুন দুদিনে ঝামেলা করেছে, মানে শুক্রবার শনিবার দুদিন। বাইরে চলে এসে শুক্রবারে ওই যে হয়তো 8টা 9টা থেকে কি 8:30 থেকে চালু করেছে, তো মোটামুটি 1টা 1:30 অবধি চলেছে, দিয়ে তারপরে তখন পালাচ্ছে। মানে ভাবছি তাও হয়তো পালে তো কে না পালে তো একটা এখানে করে গ্রামে মানে গ্যাস একটা বাস্ট হয়েছিল, তো মনে করছে ঘরকে কাছে হয়তো হাইতারটে তারা বাস্ট করছে, গ্যাস বাস্ট হয়েছিল, দিয়ে তখন সব পালায়। আমাদের বাড়িতে 2 দিন হামলা হয়েছিল। শুক্রবার আর শনিবার প্রথমে বৈকালে আর তারপরের দিন শনিবারে সকাল থেকে 7টা থেকে 7টা থেকে 3টা অবধি টানা চলেছে। আমাদের বাড়িতে শুক্রবার দিন জানলা ভেঙে করেছে, লুট করেছে একটা খোপ, আর শনিবারের দিন ফের আর একটা খোপ লুট কইরা আবার আগুন ধরিয়ে দিয়েছে। আচ্ছা, শুক্রবার দিন লুট করেছে, তারপরে শনিবার দিন আগুন ধরিয়ে দিয়েছে। এখানে একটা মন্দির দেখলাম, মন্দিরটা ভেঙে দিয়েছে। মন্দিরটা ভেঙেছে ওরাই, হ্যাঁ হাম্বার নিয়ে এনে চেপে ভেঙেছে। মেলি বড় করেছে, ওদের কাছে ছিল বড় হাম্বার নিয়ে এনে ভেঙেছে। আর ইনি সরকার থেকে আর কেউ এখানে আসেন আপনারা আসার পরে? সরকার থেকে আসার মধ্যে এসেছিল সুকান্ত মজুমদার, ওই এসেছিল কালকে রাজ্যপাল এসেছিল দেখে গেছে কালকে, আর তার আগে ওই রাজ্যপাল এসেছিল, ও দেখে টেকে গেছে। এই দোকানটা ভাঙতে পারলো না? ভেঙেছে, নতুন নতুন শাটার টাটার আছে, 2 দিন অবধি ঠেকালছে খুব, ভেঙেছে খুব, ভাঙতে পারেনি, লক টক যা আছে সব ভেঙে দিয়েছে, কিছু নেই, কিন্তু উঠাতে পারেনি, ভাঙতে পারেনি, না তো যেটি ছিল ওটিও থাকতো না, দোকানটা ভাঙতে পারেনি। আর কোনো দিকে দরজাও ছিল নাকি ঢুকতে পারবে, সেটাও জানলা টালনাও ছিল না,
জানলা ধস রেখে ঢুকে যায় সব পাল্টা পাল্টি করে। এখন আপনারা চাইছেন কি, মানে আপনাদের কি হলে সুবিধা হয়? আমরা কি হলো সুবিধা হয়, আমাদের আমরা BSF BSF দাম চাই তাইলে সুবিধা হয়, আর যেটি খুব ক্ষতিপূরণ হয়েছে ওটি চাই। আমরা গরিব মানুষ না নিলে তো হবে না, কিছু তো নাই বাড়তে, চাল নাই, ডাল নাই, একটা পরনের কাপড় নাই, সব পুরাতে ছাই করে দিয়ে রাখলাম নাকি কিছু তো বাড়তে নাই। তরুণ ঝাড় দিতে না দিতে ইটা আর ওটা কত একদম খাবার। আমরা গরিব মানুষ কি করে খাবো কিছু না। যেটা চাল দিয়েছিল ওখানকারটা খেয়ে আজকে ভাত রান্নলাম। যেগুলো বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে ওগুলো ক্ষতিপূরণ চাই, আর BSF কেমন চাই, গরিব মানুষ না নিলে হবে, কি খাবো কিছু তো নাই। ওখানে খাওয়া দিচ্ছে, ওখানে সব খেয়ে আসছে। ঠিক আছে, আপনাদের নামগুলো আরেকবার একটু বলে দিন। আমার নাম জয়া মণ্ডল। আমার নাম বনবাসী মণ্ডল। আপনার নাম? দীপচাঁদ মণ্ডল। আপনার নাম? আমার নাম সুন্দরী মণ্ডল। আমার নাম বনবাসী মণ্ডল। ইসাল। झरना मंडल जी की आप बीती शायद ही हम में से कोई समझ पाएगा। वो बताती हैं कैसे वो प्रधान के पैरों पे गिरी। उन्होंने सुरक्षा की भीख मांगी पर प्रधान ने उनकी एक भी ना सुनी। ঝর্ণা মণ্ডল। আচ্ছা, আপনি তো এখানে গন্ডগোলের টাইমে ছিলেন, যে ঝামেলা অশান্তি। হ্যাঁ। এই মন্দিরটার সাথে কি হয়েছে? আমরা মন্দিরটা দেখলাম, মন্দিরটার সামনে কি হয়েছে, এখানে থুতু ফেলানো হয়েছে, পেচ্ছাপ করেছে, আর ওখানে আমার দেওরকে এনে 6 জন মিলে চেড়ে নিয়ে এসে মারধর করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আর বলছে শালা আল্লাহ বল, শালা বিসমিল্লাহ বল, শালা আমাদের সঙ্গে ভাঙচুর কর, শালা এইভাবে বলছে। যে কে বলছে মার আর কে বলছে ছাড়, যে 2 জন মিলে বলছে এবার তুমি পালিয়ে যাও, এরকম ভাবে বলছে, অত্যাচার করছে। আর আমাদের মন্দিরে হাজারো লোক এসে না হলে 2-4 হাজার 5,000 লোক এরকম ভাবে এসে অত্যাচার করা হয়েছে আর ভাঙানো হয়েছে, পেশাব করেছে, থুতু ফেলেছে, এরকম ভাবে ভাঙছে, খুব অত্যাচার করছে, খুব অত্যাচার করেছে। এই শুক্র শনিবার দিনই শনিবারের দিন হয়েছে, এটা ভাঙানো হয়েছে। তখন এইখানে পুলিশ ছিল না? পুলিশ ছিল না, পুলিশ ছিল 5 জন পুলিশ আরো ভয়ে পালিয়ে গেছে আমাদের এখান থেকে। পুলিশকে বলছে ওরাই যে এখান থেকে পালাবি তো পালা বেটা, না তো তোদেরকে মেরে ফেলে দিব, এরকম ভাবে বলছে। আচ্ছা, এইটা তার মানে এটা শুক্র শনিবার ধরে এরকম? হ্যাঁ, শুক্রবারের বেলা 3:30 থেকে আর শনিবারের বেলা 9টা থেকে 5 ঘন্টা, বেলা 4টা অবধি হয়েছে। হ্যাঁ, মন্দিরটা শনিবারের দিন ভাঙানো হয়েছে, তখন বাজছে বেলা 1টা। হ্যাঁ, 1টার সময়, তখন 1টা বাজে। এই যে ভাঙাচোরার পরে তারপর এই যে আপনাদের উপর এত অত্যাচার করা হলো, তারপরে পুলিশ কোনো রকম ভাবে আপনাদের কোনো না আমাদেরকে সাহায্য করেনি, আমাদেরকে প্রধানও সাহায্য করেনি, আমাদেরকে পুলিশও সাহায্য করেনি। ওনাদের পায়ে ধরেছি যে আসেন আমাদেরকে রক্ষা করুন, আমাদের প্রধানও আসেনি, কেউ আসেনি, ওদের পায়ে ধরেছে সবাই, আমাদের গ্রামের লোক পায়ে ধরেছে, কেউ ওরা প্রধানও আমাদের আসেনি, আমাদেরকে পুলিশও আসেনি। আমাদের BSF এসে রক্ষা করেছে। BSF যদি না আসতো তো আমরা বাঁচতে পারতাম না, কেউ থাকতে পারতাম না, মরে যেত সবাই। আপনাদেরকে যদি আমরা এখন জানতে চাই যে আপনারা মানে চানটা কি, তাহলে আপনি কি বলবেন? না, আমরা BSF ক্যাম্প চাই, আমরা সুরক্ষা চাই। BSF ক্যাম্প? হ্যাঁ, সরকার বা হ্যাঁ, পুলিশের উপর আপনাদের হ্যাঁ, কি? না আমরা মমতার পুলিশ চাই না। द नेशनल कमीशन फॉर वुमेन की रिपोर्ट से ये पता चलता है कि कैसे ये अटैक डेलिब्रेट और प्रीमीडिएटेड थे, यानी कि इन्हें पहले से ही प्लान किया गया था और ये जानबूझ के किए गए थे। मीडिया की रिपोर्ट से ये पता चलता है कि हिंदू घरों को नीले इंक से मार्क कर दिया गया था ताकि दंगाइयों के लिए उनके टारगेट को ढूंढना आसान रहे। अगला इंटरव्यू हमने लिया समरदास जी का, जो खुद TMC पार्टी के एक वर्कर है। उन्होंने हमें बताया कि TMC से होने का कुछ फायदा नहीं हुआ। भीड़ और दंगाइयों ने उनसे ये नहीं पूछा कि वो कौन सी पार्टी के हैं, उन्होंने बस इतना देखा कि वो एक हिंदू है और उनके घर और उनके ऊपर अटैक हुआ। আচ্ছা, আপনার নাম কি আর আপনি কি করেন আগে বলুন। আমার নাম সমর দাস। আমি এখন বর্তমান ধরেন যে কিছুই করি না, বিড়ির শ্রমিক, 4টা-2টা বিড়ি করি, ব্যাস। যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আচ্ছা, আর আপনার বাড়ির লোকও ছিল? বাড়ির লোক সব ছিল। বাড়িতে কারা কারা আছে বলুন? বাড়িতে আমার এক ছেলে, 2 মেয়ে, 2টা নাতি ছিল, 21 দিনকার একটা বাচ্চা ছিল, নাতি হয়েছে, তারা ছিল। দিয়ে আচমকা এসে আমার বাড়িতে এসে হানা দেয়, সব হই হই করে এসে ঢুকে গেল, এসে ইট পাটকাল চলতে লাগলো। দিয়ে আমার বাড়িতে আমার মাথায় ইটের আঘাতে মাথা ফাটিয়ে আমি পড়ে গেলাম।
তারপরে আমার বাড়িতে ঢুকে আমার বাড়ির আলমারিতে যে সোনাদানা যেটুকু ভরি সোনাদানা ছিল, 20,000 টাকা নগদ ছিল আপনার ওই বন্ধন ব্যাংক থেকে তুলে এলাম চোখ অপারেশনের জন্য, সেটাও নিল। তারপরে আমার ওয়াইফের গলায় হাঁসুয়া ধরে ওকে বললো যে যা আছে সব দে, ওর কানে টানে ছিল সব খুলে নিয়েছে। আর কাঁসা বাসন মোটামুটি 50 কিলোর থেকে বেশি হতো, ওইগুলো আমার বাড়ি থেকে নিয়ে চলে গেছে। আরও আসবাবপত্র নিয়ে চলে গেছে আমার বাড়ি থেকে। আর টালির বাড়ি ছিল, টালি টুলি ভেঙে গেছে। তাতে করে কিছু আমি টালি, এই যে বৃষ্টি হলো টালি আমি কিছু বদলেছি। ভেতরে আগুন না আমার বাড়িতে ওই তো ওরকম করে এইবার যদি আসতে হয়তো বাড়িকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এইভাবে আমাকে হুমকি দিয়ে গেছে, শাসিয়ে গেছে। তারপরে আমার বাড়ির দরজায় বম চালাইছে, আমার দুটো ভাই বমে আকাম হয়েছে, আমার ছোট্ট মেয়ের ওকেও ছিটে লেগেছে বমে। আপনি এখন কি ভাবছেন, মানে এখানে কি আপনি সুরক্ষিত? না, আমি সুরক্ষিত নাই, আমি সুরক্ষিত নাই। এই কারণে এখন কদিন থেকে সুরক্ষিত একটু সাহস আছে, এই যে বিএসএফগুলো আছে এর জন্য একটু আমরা সুরক্ষিত আছি। বিএসএফ চলে গেলে, ওরা তো বলছে বিএসএফ চলে গেলে আমরা কয়দিন বাঁচাবে তোরাকে দেখবো, বিএসএফ চলে গেলে ফের আবার কে বাঁচাবে দেখবো, হুমকি। লোকাল পুলিশের ভূমিকা কি? না, লোকাল পুলিশের ভূমিকা কিছু নাই। লোকাল পুলিশের ভরসা আমরা করতে পারছি না, যেহেতু ওরাকে 4 ঘন্টা ধরে ডেকে ফোন করে ডেকে পাওয়া যাচ্ছে না, সাড়া দিচ্ছে না, তাহলে কি ভরসা রাখবো? এখানে এমএলএকে ফোন করেছি 2 বার, ফোন আমার ধরেনি। তারপরের দিন এসছে এমএলএ এসছে, আমি বলেছি কি করতে এলেন, জ্বালিয়ে দিয়ে, জ্বালার পরে এলেন এতক্ষণে। তারপরে এমপি এরা এসছে, এরা সব রাজনীতি ফয়দা লোটার জন্য এসছে, আমরাকে বাঁচার জন্য আসেনি। আমরাকে বাঁচার জন্য যদি আসতো এমএলএকে যেমন ফোন করেছিলাম, এখানে যদি বিশেষ করে 1 গাড়ি পুলিশ পাঠাতো তাহলে আমাদের একটু সুরক্ষিত থাকতো। যেভাবে বাড়ি ঘরগালা, এই যে দেখছেন বাড়ি ঘরগালা জ্বালিয়ে দিয়ে এইভাবে জ্বলতো না। যদি এখানকার নেতৃত্ব তৃণমূল, সবই তৃণমূলের নেতা, আমিও একজন তৃণমূলের মনে করেন কন্টেস্টিং ক্যান্ডিডেট, অথচ আমার বাড়ি তো হামলা। হিন্দু বলেই এটা, হিন্দু না হলে কোনো ব্যাপার ছিল না। পার্শ্বেই যে সব মুসলিমের বাড়ি, একটা কাউরির এত বড় একটা ঢালও পড়েনি, তাদের কোনো কিছু হয়নি, তারা সুরক্ষিত আছে। ওরেই করেছে, সলিতলা গ্রাম থেকে এসছে, দেবদাসপুর, ঘনেশ্যামপুর, পিছনে সব জায়গা কিনা বাড়ি করেছে। এরা যে দিন রাত চলাফেরা করছে, আমাদের সঙ্গে উঠা বসা করছে, খাতির করেনি। এরা বাড়িতে ঢুকতে খাতির করেনি। এরা ইট পাটকাল চালাতে, অ্যাসিড ঘরের ভিতরে অ্যাসিড ছুঁড়ে ডিএসএলের কাঠি মেরে দিয়েছে, দাঁত করে খাট জ্বলছে, গদি বিছানা জ্বলছে, আসবাবপত্র গয়না সব জ্বলছে, কিছু আপনার কোনো করেনি। এটা পুরো পরিকল্পিতভাবে করেছে। শনিবার রাত্রে সলিতলা মসজিদ থেকে খবর দিচ্ছে মাইকে যে ফজরের নামাজ পড়ে লাও দিয়ে যে যেখানেই থাকো সব মাঠে বেরিয়ে যাও অস্ত্র শস্ত্র নিয়ে, সেটাও বলেছে সলিতলা মসজিদ থেকে। তাহলে আমরা কোথায় সুরক্ষিত থাকবো? আমরা তো টিএমসির লোক নিয়েই এখানে চলাফেরা করি। এখানে টিএমসির নেতা, এমএলএ, এমপি, প্রধান সবই তো টিএমসির, ব্লক সবই টিএমসির, আমিও তো টিএমসি করি, অথচ এই অবস্থা। কেন এই জিনিস হবে? এত আক্রোশ কিসের হিন্দুর ওপরে? কি এমন করেছে? ওয়াকাত সম্পত্তি জাফরাবাদে এই পরিবারের ওপরে আগুন লাগা, ছিনতাই করা, এটাই হলো ওয়াকাফ সম্পত্তির প্রতিবাদ, বিক্ষোভ? না, এটা হিন্দুর ওপরে একটা আক্রোশ। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের যে হিন্দুরা যেভাবে আক্রান্ত, সেইভাবে আমরা আমাদের দেশে, আমাদের বাংলায়, আমাদের জন্মভূমিতে আমরা এই আক্রমণ হয়েছি আমরা। তাহলে আমরা কোথায় যাব? কি আমাদের আছে? আমরা সকলেই এখানে স্থায়ী একটা বিএসএফ ক্যাম্প চাইছি। আমরা চাই শান্তি, আমরা চাই না যুদ্ধ।
হিন্দু মুসলিম সবাই বাস করছে, সবাই করুক, ওরা যেমন করছে। আমরা তো মসজিদে ঢাল চালাতে যাই না। কোনো ধর্মীয় জালসা হয়েছে তো আমরা বাধা দিতে যাই না। আমরা পূজা করব, বাধা আমাদের মন্দিরে ঢুকে আগুন লাগা, আমাদের ঠাকুরকে বের করে ঠাকুরকে ভেঙে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তাহলে কি অপরাধ? আমাদের ধর্মের ওপরে, এই সনাতন ধর্মের ওপরে এটা আঘাত। এখানে রাজ্য তো কাম করতে চাইছে শুধু মুসলিম, আমরা হিন্দুকে এখান থেকে উৎখাত করার চেষ্টা, তাড়িয়ে দেওয়ার চেষ্টা, যে গ্রামে জাফরাবাদে থাকবো না, রাখবো না, এটাই তো চেষ্টা। নাহলে কি আক্রোশ? আমাদের একটা ছাগল লিয়ে বিবাদ আছে, না কোনো জমি জায়গা লিয়ে আছে, না কি লিয়ে বিবাদ আছে? ওদের সঙ্গে চলা ফিরে, সকালে আমার বাড়িতে চা খেয়ে গেল, আর 1 ঘন্টা বাদে এসে আমাকে মারছে। যদি বলা হচ্ছে যে তুই তো এখনই চা খেয়ে গেলি, তো এখন আমাকে মারছিস কেন? এই শালা চুপ কর না, তো কেটে দেবো। এই তো হলো অবস্থা। তাহলে আমরা কি করে সুরক্ষিত থাকব? তবুও আমাদের মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত কর্ণপাত করছে না, ওর কানে যাচ্ছে না। হিন্দুর ওপরে এত আক্রমণ হচ্ছে, কানে যাচ্ছে না। গুজরাটে যদি মুসলিমের একটা কুত্তা যদি গুজরাটে মরেছে, এই আমাদের সরকার, মমতা সরকার, তালিয়ে এই মুসলিমরা খেলে আন্দোলন করে খেপিয়ে তুলেছে। গুজরাটের যদি একটা কুকুর, মুসলিমের পোষা কুকুর যদি ওইখানে যদি আক্রান্ত হয়েছে, তাহলে এইখানে করেছে আমাদের ওপরে। এখানে সকল গোটা পশ্চিম বাংলা জুড়ে আন্দোলন করেছে, বিক্ষোভ, অবরোধ, রাস্তা অবরোধ করেছে। আর এত বড় ঘটনা, জাফরাবাদ, রানীপুর, বেদবনা, শামশেরগঞ্জ, ধুলিয়ান, পাহাড়ঘাটি, ডাকবাংলা, কাঞ্চনতলা, এতগুলা মালঞ্চা, এই সব নিয়ে এতগুলো আক্রমণ, অথচ এখন পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে না। বেদবনা থেকে যে চলে গেছে, এখান থেকে হাজার হাজার মানুষ পারলাল, এই দাউনাপুরে, ফিরাদ হাকিম কি বলছে? আজ গেলছে, কাল আবার চলে আসবে। তো কত মজা হয়েছে ফিরাদ হাকিমের। সে এখানকার উন্নয়ন নগর মন্ত্রী, আর ওইখানে বসে বসে ঠান্ডা ঘরে আমাদের যে ফিরাদ হাকিম, তার সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ এই জায়গাটাই থাকতো, তাহলে কুণাল ঘোষ বুঝতে পারত জাফরাবাদের যন্ত্রণা কি, জাফরাবাদ, রানীপুর, দিগরি, বেদবনার যন্ত্রণা কীভাবে যন্ত্রণায় বসবাস করছে ছেলেমেয়েরা। আজ 10 দিন 11 দিন হলো, আজ পর্যন্ত ছেলেমেয়েরা দুটা খাবার ভালো করে খেতে পারছে না, ভালো করে ঘুমাতে পারছে না। সব সময় একটা আতঙ্কিত যে কখন কি হয়ে যাবে, কে ফিরিয়ে দিবে। আমাদের স্কুলের পড়াশোনা, ছেলে মেয়েদের সব বন্ধ হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে ডকুমেন্টস যেইগুলা দলিল পাতি এটা ওটা সব যে সব চলে গেছে, তাকে ফিরিয়ে দিতে হবে। এই সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে বিএসএফের ক্যাম্পের অনুমতি দিতে হবে হিন্দুদের সুরক্ষার জন্য। পুনরায় পুনর্বাসন তৈরি করে দিতে হবে। ঘর বাড়ি যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর করেছে, কাকে? এই পশ্চিমবঙ্গ সরকারকে করতে হবে, মমতার সরকারকে। আমরা ভোট দিব, আমরা এখানে মুখ্যমন্ত্রী করব, এমএলএ করব, এমপি করব। মেজরিটি পার্সেন্ট এখানকার সংখ্যাগুরু মুসলিম, তারাকে নিয়েই চলবো, তাদের মন মতন আমরা ভোট দিব, এই করব। তারপরে আমরা সংখ্যালঘু হওয়া আমাদের অপরাধ। এই সংখ্যালঘুরা এই মুসলিমের হাতে, এই সরকারের হাতে, সরকারের প্রশাসনের হাতে আমরা আক্রান্ত হব, তার কোনো সহায়তা পাবো না, এটাই আশা করি আমরা। না, আমরা চাই যে আমাদের বাপদাদার এই বাংলা, এই জন্মভূমি, আমরা থাকতে চাই, বাঁচতে চাই, সুস্থভাবে, শান্তিভাবে এখানে বসবাস করতে চাই, ছেলে মেয়েকে মানুষ করতে চাই, এটাই তো আমাদের আশা ভরসা। কিন্তু না, আমরা আতঙ্কিত। আমরা এখানে স্থায়ী একটা বিএসএফ ক্যাম্প চাই, বিএসএফ ক্যাম্প চাই। এখানে
একটা শাসক ব্যবস্থা চাই, নতুন করে যত শাসন ব্যবস্থা হয় আমরা সুরক্ষিত হিন্দুরা থাকি, এটুকুই আমার করজোড়ে আমার অনুরোধ থাকবে যে এই সরকারের কাছে থাকবে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও আমরা বলছি, অনুরোধ করছি যেন আমরা হিন্দুরা সুরক্ষিত পাই, আমরা ভালোভাবে বাঁচতে পারি, এটাই আমার অনুরোধ। ममता बनर्जी ना तो अपने स्टेट और ना ही अपनी पार्टी के लोगों को सुरक्षित रख पा रही हैं। अगले पार्ट में हम आपको बताएंगे कि कैसे तृणमूल कांग्रेस के काउंसलर महबूब आलम इन सारे रायत से जुड़े हुए हैं। ऐसी ही ग्राउंड रिपोर्टाज के लिए हमारे साथ जुड़े रहिए। लाइक, फॉलो, शेयर एंड सब्सक्राइब टू इनसाइट मीडियाज यूट्यूब चैनल और कमेंट में हमें जरूर बताइएगा कि आपके क्या व्यूज है मुर्शिदाबाद रायट को लेकर।